সরকারি কেসি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের অংশ হিসাবে আমি মোহাম্মদ রহমত আলী, প্রভাষক প্রাণীবিদ্যা বিভাগ, সরকারি কেসি কলেজ ঝিনাইদহ। আমি আজ উপস্থিত হয়েছি অনলাইন ক্লাসে অনার্স তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের জন্য একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আমার সাবজেক্ট হলো ইথোলজি, বিহেভিয়ারাল সায়েন্স, যেটা অনার্স থার্ড ইয়ারের একটি পার্ট। অনার্স থার্ড ইয়ারে ডেভেলপমেন্টাল বায়োলজি অ্যান্ড ইথোলজি দুইটি সাবজেক্ট একসাথে পড়ানো হয়। এখানে তোমরা জানো যে তোমাদের 50 মার্কের ডেভেলপমেন্টাল বায়োলজি এবং বাকি 50 মার্কস ইথোলজি। তো আমরা যখন সরাসরি ক্লাস গ্রহণ করেছি ডিপার্টমেন্টে, তখন ডেভেলপমেন্টাল বায়োলজির প্রায় শেষের দিকে আমরা চলে এসেছিলাম। অল্প দু একটি টপিকস বাকি আছে, সেটি নিয়েও আমি পর্যায়ক্রমে আলোচনা করে শেষ করব। তবে আজকে আমরা শুরু করতে যাচ্ছি ইথোলজি। এই ইথোলজি সাবজেক্টের প্রথম অধ্যায় আজকে শুরু করছি। প্রথম অধ্যায় আছে কি? ইথোলজির ইতিহাস, ইথোলজির বিভিন্ন শব্দাবলীর ব্যাখ্যা, বিহেভিয়ার, বিভিন্ন প্রাণীর আচরণ সম্পর্কে প্রাথমিক ধারণা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইথোলজি প্রথমে আমরা আলোচনা করতে গেলে প্রথমে পাই এর জন্মের ইতিহাস। এই ইথোলজি শব্দটি আসছে কোথা থেকে? মনে রাখতে হবে যে গ্রিক শব্দ ইথোস, এই ইথোস শব্দের অর্থ হচ্ছে আচরণ, যেটাকে কি বলা হয়? বিহেভিয়ার। আর লগোস শব্দের অর্থ জ্ঞান বা ডিসকাস বা আলোচনা। তাহলে ইথোলজি শব্দের অর্থ কি দাঁড়ালো? ইথোলজি শব্দের অর্থ দাঁড়ালো প্রাণীর বা জীবের আচরণ সম্পর্কিত আলোচনা বা জ্ঞান। অর্থাৎ এই জীববিজ্ঞানের তথা প্রাণীবিজ্ঞানের যে শাখাটিতে, প্রাণীবিজ্ঞানের যে শাখায় বিভিন্ন প্রাণীর আচরণ সম্পর্কে বিশদ আলোচনা, পর্যালোচনা, গবেষণা ইত্যাদি করা হয়, সেটাকে বলা হবে কি? আচরণবিদ্যা তথা ইথোলজি। তাহলে ইথোলজি শব্দের উৎপত্তি এবং ইথোলজি শব্দের অর্থ, শাব্দিক অর্থ আমরা জানলাম। এখন আমরা আসি এই ইথোলজির আওতাভুক্ত অর্থাৎ ইথোলজির পরিধি তথা ইথোলজির কনসেপ্ট আসলে কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই শাখায় আসলে প্রাণীর আচরণের বিজ্ঞান ভিত্তিক সুনির্দিষ্ট ব্যাখ্যা উপস্থাপিত হয়। ইথোলজিতে আচরণ শব্দটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়ে থাকে উদ্দীপকের প্রতি প্রাণীর যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া প্রদর্শনের নামই হচ্ছে আচরণ বা বিহেভিয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে বিহেভিয়ার বা ইথোলজি শব্দের ব্যাখ্যায় যদি আমরা যাই, তাহলে আচরণ কি? কোনো উদ্দীপকের প্রতি, যে কোনো উদ্দীপকের প্রতি কোনো প্রতিক্রিয়া বা প্রাণীর প্রতিক্রিয়া, প্রাণীর প্রতিক্রিয়া প্রদর্শন, হ্যাঁ, প্রাণীর প্রতিক্রিয়া প্রদর্শনের নামে কি? বিহেভিয়ার বা আচরণ। আচরণ বা কি? বিহেভিয়ার। হ্যাঁ, বিহেভিয়ার। বিহেভিয়ার, আচরণ বা বিহেভিয়ার। তাহলে ইথোলজি শব্দের অর্থ আমরা জানলাম যে ইথোস মানে হচ্ছে আচরণ আর লগোস মানে জ্ঞান। তাহলে এই বিষয়ে
কি করা হয়, এই বিষয়ের অন্তর্ভুক্ত হচ্ছে প্রাণীর বিভিন্ন ধরনের আচরণ। তাহলে আচরণ কাকে বলে? কোন উদ্দীপকের প্রতি স্টিমুলাস, কোন উদ্দীপক বা স্টিমুলাস, কোন উদ্দীপকের প্রতি প্রাণীর প্রতিক্রিয়া প্রদর্শনের নামই হলো আচরণ। সুতরাং এই আচরণের প্রভাবক আছে, বিভিন্ন ধরনের প্রভাবক এই আচরণকে প্রভাবিত করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আসি যে এই ইথোলজি শব্দটি যে আমরা আলোচনা করলাম, এর সায়েন্টিফিক ব্যাখ্যা, অর্থাৎ ইথোলজি বলতে আচরণের ক্রিয়াকর্ম ও বিবর্তনের শৃঙ্খলাবদ্ধ পর্যালোচনাকে বোঝানো হয়। প্রাকৃতিক পরিবেশে প্রাণীদের আচরণ সম্পর্কিত পর্যালোচনার বিষয়টি এখানে মুখ্য হলেও পরীক্ষাগারে গবেষণালব্ধ তথ্যপাত্রকেও বিবেচনা করা হয়ে থাকে। মনস্তাত্ত্বিক দিক অর্থাৎ সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট, মনস্তাত্ত্বিক দিক অপেক্ষা অ্যানাটমি, ফিজিওলজি, নিউরোবায়োলজি এবং ফাইলোজেনেটিক ইতিহাসের আলোকে ইথোলজিতে প্রাণী আচরণের ব্যাখ্যা দেওয়া হয়ে থাকে। তাহলে দুইটি শব্দ আসলে এখানে, একটি হলো বিহেভিয়ারিজম, আরেকটা হচ্ছে ইথোলজি। অর্থাৎ আমরা দেখলাম যে একটি হচ্ছে সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট, মনস্তাত্ত্বিক সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই একটি শব্দ আসলো সাইকোলজিক্যাল, সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট। এই শব্দটি আমাদের কিন্তু ইথোলজির পাশাপাশি এই শব্দটি জানতে হবে। আর একটা শব্দ হচ্ছে বিহেভিয়ারিজম, বিহেভিয়ারিজম মনস্তত্ত্ব, মনস্তাত্ত্বিক দিক। এটা হচ্ছে কি সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট, মনস্তত্ত্ব। তাহলে এই মনস্তাত্ত্বিক দিক আর ইথোলজি, এই দুটির মধ্যে পার্থক্য, এই দুটির মধ্যে পার্থক্য হচ্ছে আসলে এই একটা হচ্ছে গবেষণাগারে সীমিত আকারে কতিপয় প্রজাতির আচরণ সম্পর্কে আলোচনা পর্যালোচনা করা হয় এক কথায়, আরেকটি হলো প্রাকৃতিক পরিবেশে ব্যাপকভাবে বিস্তৃত বিভিন্ন প্রজাতির প্রাণীদের আচরণ সম্পর্কে আলোচনা করা হয়। এটি হচ্ছে এই ইথোলজি এবং সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট তথা বিহেভিয়ারিজমের মূল কথা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আসি, যদি এই ইথোলজি এবং মনস্তত্ত্ব তথা বিহেভিয়ারিজম এর মধ্যে আমরা পার্থক্য তুলে ধরি, তাহলে কি পাই? ইথোলজি ও মনস্তত্ত্বের মধ্যে মূলত বিরোধ নেই, তবে এই দুটির প্রেক্ষিত হলো ভিন্ন। এদের মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে ইথোলজি, এখানে প্রাকৃতিক অবস্থায় মুক্ত পরিবেশে প্রাণীদের আচরণের উপর প্রাধান্য দেওয়া হয়, আমি আগেই বলেছি। তাহলে ইথোলজি আর একটা কি, বিহেভিয়ারিজম, এই দুটির পার্থক্য যদি আমরা আলোচনা করি, এখানে কি বলবো আমরা, বলছি এখানে ইথোলজি, আর এখানে কি বলেছি বিহেভিয়ারিজম, তাহলে এটা হচ্ছে কি, এটাকে বলা হয় ইথোলজি আর এটা হচ্ছে মনস্তত্ত্ব। একটা হলো মনস্তত্ত্ব, দ্যাট ইজ বিহেভিয়ারিজম। এখন আমরা কি বলছি যে এখানে ইথোলজিতে, ইথোলজিতে কি বলা হয়, প্রাকৃতিক পরিবেশে, প্রাকৃতিক পরিবেশে মুক্তভাবে, প্রাকৃতিক পরিবেশে মুক্ত পরিবেশে, প্রাকৃতিক অবস্থায় মুক্ত পরিবেশে প্রাণীদের আচরণের উপর প্রাধান্য দেওয়া হয়। মুক্ত পরিবেশে, প্রাকৃতিক পরিবেশে মুক্তভাবে বিচরণরত, মুক্তভাবে বিচরণরত প্রাণীদের আচরণের উপর প্রাধান্য দেওয়া হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে বিহেভিয়ারিজম তথা মনস্তত্ত্ব, এটাকে কি বললাম, মনস্তত্ত্ব।
এই মনস্তত্ত্বে কি করা হয়? মনস্তত্ত্বে একটু সীমিত আকারে, এক্ষেত্রে পরীক্ষাগারে কৃত্রিম পরিবেশে প্রাণীদের আচরণিক প্রতিক্রিয়ার উপর প্রাধান্য দেওয়া হয়। এখানে কি কৃত্রিম ভাবে কিসে? পরীক্ষাগার, কৃত্রিম ভাবে পরীক্ষাগারে সীমিত আকারে, হ্যাঁ, পরীক্ষাগারে প্রাণীদের আচরণিক প্রতিক্রিয়ার উপর প্রাধান্য দেওয়া হয়। প্রাণীদের আচরণিক কি হয়? প্রাণীদের আচরণিক প্রতিক্রিয়ার উপর প্রাধান্য দেওয়া হয়ে থাকে। এটি হলো মূল পার্থক্য। তাহলে কি হলো? প্রাকৃতিক পরিবেশে মুক্তভাবে বিচরণরত প্রাণীদের আচরণের উপর প্রাধান্য দেওয়া হয়ে থাকে, তার মানে এটা ব্যাপক। আর এখানে কৃত্রিমভাবে পরীক্ষাগারে প্রাণীদের আচরণিক প্রতিক্রিয়ার উপর প্রাধান্য দেওয়া হয়। এই হচ্ছে ইথোলজি এবং বিহেভিয়ারিজম, দ্যাট ইজ মনস্তত্ত্বের মূল পার্থক্য। এছাড়া আছে ভিন্ন ভিন্ন প্রজাতির ও বিভিন্ন জীব গোষ্ঠীর অসংখ্য প্রাণীর উপর একই আচরণিক ক্রিয়াকর্মের প্রতিক্রিয়া সম্পর্কে এখানে পর্যালোচনা করা হয়ে থাকে। আর মনস্তত্ত্বে কি করা হয়? মাত্র কয়েকটি প্রজাতির বা নির্দিষ্ট কোনো জনগোষ্ঠীর, জীবগোষ্ঠীর আচরণিক ক্রিয়াকলাপ সম্পর্কে পর্যালোচনা করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইথোলজিতে অঙ্গ সংস্থানিক, শারীরবৃত্তীয় ও নিউরোবায়োলজিক্যাল জ্ঞানের আলোকে প্রাণী আচরণের বস্তুনিষ্ঠ আলোচনার নাম ইথোলজি। আর এখানে বিহেভিয়ারিজমে বলা হয় এখানে প্রাণীদের মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যের উপর গুরুত্ব আরোপ করে পর্যালোচনা করা চলে। অর্থাৎ বেশ কিছু উদ্দীপক আছে, প্রভাবক আছে। সেই প্রভাবকগুলো যেমন বাহ্যিক পরিবেশ, অভ্যন্তরীণ, বাহ্যিক এবং অভ্যন্তরীণ। বাহ্যিক পরিবেশের বিভিন্ন উদ্দীপক আছে, সেই উদ্দীপকের প্রতি সাড়া দিয়ে প্রাণীর আচরণের পরিবর্তন ঘটে। আর অভ্যন্তরীণ অর্থাৎ দেহের অভ্যন্তরে ফিজিওলজিক্যাল কিছু বিষয় আছে, নিউরোলজিক্যাল কিছু বিষয় আছে। কি কি? ফিজিওলজিক্যাল এবং নিউরোলজিক্যাল। ফিজিওলজিক্যাল, তারপরে আছে কি নিউরোবায়োলজিক্যাল এটসেট্রা। এই সমস্ত বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়। আর এখানে কি করা হয়? এই ক্ষেত্রে বলা হচ্ছে যে এখানে প্রাণীদের মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যের উপর গুরুত্ব আরোপ করা হয়। এখানে প্রাণীর মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যের উপর গুরুত্ব আরোপ করা হয়। এই হলো ইথোলজি এবং বিহেভিয়ারিজম তথা মনস্তত্ত্বের মধ্যে মূল পার্থক্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আসি। ইতোমধ্যে উল্লেখ করা হয়েছে যে আচরণ মাত্রই কোনো না কোনো উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া প্রদর্শন সংশ্লিষ্ট ব্যাপার। আর সব রকম আচরণই বিভিন্ন সংবেদন দ্বারা নিয়ন্ত্রিত। আর এই সংবেদন দুইভাবে আচরণকে নিয়ন্ত্রণ করে। একটা হচ্ছে সরাসরি প্রতিবর্ত ক্রিয়া অর্থাৎ রিফ্লেক্স অ্যাকশন দ্বারা, আরেকটা হলো অন্তর্বর্তী ক্রিয়া তথা মেডিয়েটিং প্রসেস দ্বারা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাহ্যিকভাবে যদি আমরা চিন্তা করি তাহলে কি দেখতে পাই? প্রাণীর আচরণের মধ্যে অনেক পরিবর্তন আমরা দেখতে পাই, ভেরিয়েশন দেখতে পাই। যেমন একটি ক্ষুধার্ত কুকুর যদি তার খাবার দেওয়া হয়, একটি ক্ষুধার্ত কুকুর যদি একটি জায়গায় খাবার দেখে তো সেখানে কিন্তু সে খাবারের দিকে ছুটে যায়, কারণ তার প্রচন্ড ক্ষুধা আছে, অর্থাৎ তার ভিতরে ফিজিওলজিক্যাল একটি চাহিদার সৃষ্টি হয়েছে ফিজিওলজিক্যাল ফাংশনের মাধ্যমে।
সেটি কি? সেটি হলো যে তার দেহের ভিতরে কিছু এনজাইম, কিছু হরমোন এবং কিছু স্নায়ু অর্থাৎ নিউরোলজিক্যাল কাজের সমন্বিত কাজের মাধ্যমে একটি ক্ষুধার তাড়নার সৃষ্টি হয়। এতে তার আচরণের পরিবর্তন হয়। সে স্থির ছিল, এখন খাবারের জন্য সে অস্থির হয়ে উঠেছে। এখন সে কোথায় ধাবিত হবে? খাবারের দিকে ধাবিত হবে। ক্ষুধার্ত কুকুরটি যদি খাবারের দিকে ধাবিত হয়, ঠিক ওই মুহূর্তে যদি দেখা যায় কোনো শত্রু যদি তাকে ধেয়ে আসে, তাহলে কিন্তু তার মুহূর্তের ভিতরে আচরণের পরিবর্তন ঘটে। অর্থাৎ সে ক্ষুধার্ত কুকুরটি কিন্তু যে ক্ষুধার্তের কারণে যে আচরণ তার ছিল, ক্ষুধার তাড়নায় সে যে খাবারের দিকে ছুটে যাচ্ছিল, সে কিন্তু খাবারের দিক থেকে ছুটে গিয়ে কি করবে? সেখান থেকে ঘুরে নিজের জীবন বাঁচানোর তাগিদে সেখান থেকে কিন্তু ফিরে অন্যদিকে সে ধাবিত হবে। এখানে কিন্তু বাহ্যিক পরিবেশের এবং অভ্যন্তরীণ পরিবেশের দুইটির সমন্বয় ঘটেছে। তোমরা দেখতে পেলে এখানে যে আমি যে কথাটি আলোচনা করলাম, সেখানে ক্ষুধার্ত কুকুরটি যখন খাবারের দিকে ধাবিত হয়েছিল, তার কিন্তু ফিজিওলজিক্যাল কারণে, নিউরোলজিক্যাল কারণে, নিউরোবায়োলজিক্যাল কারণে, যেটাই বলি না কেন, সে কিন্তু দেহের অভ্যন্তরীণ একটি উদ্দীপকের প্রতি সাড়া প্রদান করে সে কিন্তু খাদ্যের দিকে ছুটে যাচ্ছিল। কিন্তু যখনই একজন শত্রু বা একজন মানুষ বা যাই বলি না কেন, সেই ক্ষুধার্ত কুকুরটির শত্রু যখন তাকে ধেয়ে আসে মারার জন্য, তখন সে কিন্তু আত্মরক্ষার খাতিরে তার আচরণের পরিবর্তন ঘটিয়ে অন্যদিকে ধাবিত হয়। এখানে কি প্রমাণিত হলো? এখানে বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুইটি উদ্দীপকের প্রতি কিন্তু সে সাড়া প্রদান করলো পর্যায়ক্রমে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় নিশ্চয়ই আমি এটি বুঝতে পেরেছি যে বাহ্যিক এবং অভ্যন্তরীণ উদ্দীপকের প্রতি প্রাণী কিভাবে আচরণ প্রদর্শন করে বা প্রতিক্রিয়া ব্যক্ত করে। প্রতিক্রিয়ার ক্রমে বিকাশ, ইভ্যালুয়েশন অফ রেসপন্স মেকানিজম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রাণীকে তার পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে বেঁচে থাকতে হয়। আর এই সামঞ্জস্য রক্ষার জন্য প্রাণীকে পরিবেশের সাথে প্রতিক্রিয়া করতে হয়। কিন্তু প্রতিক্রিয়ার ধরন সব প্রাণীতে একরকম নয়। বিবর্তনের প্রথম পর্যায়ে সৃষ্ট আদি এককোষী জীবের একটি মাত্র কোষ একই সাথে সংবেদন, গ্রহণ ও প্রতিক্রিয়া ব্যক্ত করে থাকে। উদাহরণস্বরূপ অ্যামিবার কথা যদি বলি, এদের সংবেদনশীলতা খুবই অস্পষ্ট, উদ্দীপকের প্রতিক্রিয়া প্রদর্শনও অস্পষ্ট। এদের দেহে সংবেদী কোষের ন্যায় অনুভূতি সংগ্রাহক কোনো অঙ্গ না থাকার কারণে সমগ্র দেহের মাধ্যমে এই উদ্দীপনা ছাড়া দেয়। তাই বিবর্তনের ধারা দেখা গেছে যে বিবর্তনের ধারায় পরবর্তীতে বহুকোষী প্রাণীর আবির্ভাব ঘটলে তাদের দেহে বিকশিত হয় বিভিন্ন ধরনের সংবেদী কোষ। আলো, শব্দ, স্পর্শ, গন্ধ, রাসায়নিক উদ্দীপক ইত্যাদি বিভিন্ন ধরনের উদ্দীপকের প্রতি অনুভূতি প্রদর্শনের জন্য সৃষ্টি হয় নানা ধরনের সংবেদী কোষ। আর সেই সংবেদী কোষ তথা সেই সংবেদী কোষের মাধ্যমে যে অঙ্গ সৃষ্টি হয়, সেই সমস্ত অঙ্গের মধ্যে যে রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়া সম্পন্ন হয়, সেই ক্রিয়া প্রতিক্রিয়ার ফলস্বরূপ যেমনটি ঘটেছিল ক্ষুধার্ত কুকুরের পেটের মধ্যে যখন তার বিভিন্ন প্রকারের এনজাইম ক্ষরণ হয়ে তার প্রতিক্রিয়া স্বরূপ সে ক্ষুধার্ত অবস্থায় খাদ্যের দিকে ধাবিত হয়েছিল, এটাই তার প্রমাণ যে তার দেহের ভিতরে একটা ফিজিওলজিক্যাল ফাংশন কাজ করেছে। আর সেই ফিজিওলজিক্যাল উদ্দীপকের প্রতি সাড়া দিয়ে সে তার আচরণের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। আবার ঠিক পরিবেশের যে উদ্দীপক, অর্থাৎ একজন শত্রু যখন তাকে ধেয়ে এসেছে, সেই পরিবেশের বাহ্যিক উদ্দীপকের প্রতি সাড়া দিয়ে সে কিন্তু খাদ্যের দিক থেকে অন্যদিকে ধাবিত হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আচরণের জৈব রাসায়নিক নিয়ন্ত্রণ আমরা কিন্তু এখানে প্রাথমিক আলোচনা করেছি। প্রাণীর আচরণ স্নায়ুতন্ত্রের সরাসরি ক্রিয়া দ্বারা নিয়ন্ত্রিত হলেও অপর নিয়ন্ত্রক হল দেহের অভ্যন্তরীণ রাসায়নিক অবস্থা। রক্তে শর্করা ও অক্সিজেনের পরিমাণ, জলীয় অংশের মাত্রা, দেহে প্রয়োজনীয় খাদ্য প্রাণীর উপস্থিতি এবং অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত হরমোন আচরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতে পারছো যে আমাদের দেহে যে ফিজিওলজিক্যাল ফাংশন সম্পন্ন হয়, সেখানে কয়েকটি প্রধান রাসায়নিক উপাদান আছে। তার মধ্যে যেমন একটি এনজাইম, আর একটি অন্যতম প্রধান উপাদান হচ্ছে হরমোন। এছাড়া আছে আমাদের নিউরোট্রান্সমিটার। প্রিয় বন্ধুরা, তোমরা নিশ্চয় জানো, ডেভেলপমেন্টাল বায়োলজিতে পড়েছি আমরা যে সেখানে কি হয়েছে, একটি মানব সন্তান যখন টিনেজ অর্থাৎ বয়ঃসন্ধিকাল অতিক্রম করে যখন টিনেজে পরিণত হয়, তখন কি হয়? তখন তার দেহে কিন্তু অনেকগুলা হরমোন গ্রন্থি অ্যাক্টিভেটেড হয়। আর সেই হরমোন গ্রন্থি অ্যাক্টিভেটেড হওয়ার কারণে সে কিন্তু কি করে, তার ভিতরে হরমোনাল ক্রিয়ার কারণে অনেকগুলা পরিবর্তন ঘটে। দেহের অভ্যন্তরীণ পরিবর্তনের সাথে সাথে তার কিন্তু বাহ্যিক পরিবর্তন ঘটে। যেমন একটি পুরুষ
মানব সন্তানকে যদি চিন্তা করি তাহলে 13 থেকে 14 বছর বয়স হওয়ার পরে তার দেহে কিন্তু কি হয়, তার গোঁফ দাড়ি গজায়, তার কিন্তু মনের ভিতরে বিভিন্ন ধরনের পরিবর্তন আসে, সে বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হয়। এই বাচ্চাটি কিন্তু যখন তার 6 বছর 7 বছর 8 বছর বয়স ছিল তখন কিন্তু এটি তার ঘটেনি। এখন সে তার সমবয়সী একটি নারীর প্রতি সে আকৃষ্ট হয়। হ্যাঁ, তার চেহারা সবসময় সে কিন্তু সুন্দর করে রাখতে পছন্দ করে, পরিপাটি থাকতে পছন্দ করে। এই যে পরিবর্তন, এই পরিবর্তনটি কিসে? এই পরিবর্তনটি কি মূলত তার ফিজিওলজিক্যাল ফাংশনের কারণে, অর্থাৎ দেহের অভ্যন্তরে যে হরমোন গ্রন্থিগুলো অ্যাক্টিভেটেড হয়েছে সেখানে আমরা দেখেছি টেস্টোস্টেরন হরমোন ক্ষরণের প্রভাবে সেখানে কি হয়েছে, তার মনের ভিতরে নতুন নতুন স্বপ্নের আবির্ভাব ঘটেছে, তার গোঁফ দাড়ি গজিয়েছে, তার বক্ষপিঞ্জর অনেক প্রশস্ত হয়েছে এবং তার পুরুষালী কণ্ঠস্বর সৃষ্টি হয়েছে এবং সে কি করে, বিপরীত লিঙ্গের প্রতি অর্থাৎ একটি নারীর প্রতি সে আকৃষ্ট হয়েছে। এটি কি? এটি আসলে হরমোনের প্রভাবের কারণেই হয়েছে। এই যে হরমোনের প্রভাব, এটি তো ফিজিওলজিক্যাল ফাংশনের কারণে, অর্থাৎ ফিজিওলজিক্যাল যে পরিবর্তন, সেই পরিবর্তনের কারণে তার বাহ্যিক আচরণের পরিবর্তন ঘটেছে। প্রিয় বন্ধুরা, এখন আমরা আসি ইথোলজির পরিধি, স্কোপ অফ ইথোলজি। এবার আমরা আলোচনা করব স্কোপ অফ ইথোলজি। স্কোপ অফ ইথোলজি, স্কোপ অফ ইথোলজির কথা যদি আমরা আলোচনা করতে চাই, মানুষ সহ বিভিন্ন প্রজাতির প্রাণীদের সাথে প্রকৃতি ও পরিবেশের নানাবিধ উপাদান বা অবস্থা ওতপ্রোতভাবে সংশ্লিষ্ট হওয়ার কারণে ইথোলজির ক্ষেত্র বড়ই বিস্তৃত। বিজ্ঞানের এই বিভাগটি তুলনামূলকভাবে নতুন হওয়া সত্ত্বেও এর পরিধি ব্যাপক। এর প্রধান কয়েকটি শাখা হচ্ছে ইকো ইথোলজি, ইথোফিজিওলজি, ইথোজেনেটিক্স, হিউম্যান ইথোলজি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি বললাম? যেমন ইকো ইথোলজি, তারপর কি বলেছি? ইকো ইথোলজি, ইথোফিজিওলজি, হ্যাঁ, ইথোফিজিওলজি, যে কথাটি একটু আগে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তাহলে ইকো ইথোলজি, ইথোফিজিওলজি, ইথোজেনেটিক্স, ইথোজেনেটিক্স, আরেকটি কি? হিউম্যান ইথোলজি, হিউম্যান ইথোলজি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্কোপ অফ ইথোলজির কথা যদি আমরা আলোচনা করি তাহলে মূলত এই 4টি প্রধান অংশ আমরা পেয়ে থাকি। ইকো ইথোলজি, পরিবেশের জড় বা জীব উপাদানের সাথে প্রাণী আচরণের সম্পর্ক। জড় এবং জীব উপাদানের সাথে প্রাণীর আচরণের সম্পর্ক নিয়ে এখানে আলোকপাত করা হয়। একই বসতিতে বসবাসকারী বিভিন্ন প্রজাতির প্রাণীদের মধ্যে অনুরূপ অভিযোজনের আচরণগত জৈবিক তাৎপর্যের ব্যাখ্যা এখানে পেশ করা হয়ে থাকে। এই ইকো ইথোলজি শব্দটি আসছে কোথা থেকে? এই শব্দটি আসছে আসলে ইকোলজি, ইকোলজি, ইকোলজি আর ইথোলজি, এই দুইটি শব্দের সমন্বয়ে কিন্তু ইকো ইথোলজি এসেছে। তাহলে ইকোলজি মানে কি? প্রাণীর এক ধরনের পরিবেশ বিদ্যা বলা হয় এটাকে, এনভায়রনমেন্ট, ওয়ান কাইন্ড অফ এনভায়রনমেন্ট। বাট এই ইকোলজি তথা ইকোসিস্টেম আমরা নাম শুনেছি, আমরা জানি সেই ইকোসিস্টেমের মধ্যে বিভিন্ন প্রকারের উদ্ভিদ, উৎপাদক, খাদক, বিয়োজক থাকে। সেখানে কি উৎপাদক, খাদক, বিয়োজকের আচরণ কি একই রকম হয়? নিশ্চয়ই না। উৎপাদকের আচরণ একরকম, খাদকদের আচরণ আরেক রকম, আবার প্রাইমারি খাদকদের আচরণ এক রকম, সেকেন্ডারি খাদকদের আচরণ আরেক রকম, টার্সিয়ারি খাদকদের আচরণ আরেক রকম, এবং বিয়োজক তথা আমরা যে ফাঙ্গাস, ব্যাকটেরিয়ার কথা বলেছিলাম, বিশ্লেষকের কথা বলেছিলাম, তাদের আচরণ আরেক রকম। সুতরাং ইকো ইথোলজির অন্তর্ভুক্ত হচ্ছে এই সমস্ত
একই পরিবেশে বসবাসরত বিভিন্ন প্রকারের প্রাণীদের আচরণ নিয়ে আলোচনা করা হয়। এরপর সে ইথোফিজিওলজি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইথোফিজিওলজির অন্তর্ভুক্ত কি? আচরণের শারীরতাত্ত্বিক ভিত্তি নিয়ে এখানে আলোচনা করা হয়। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং সংবেদী অঙ্গ সংশ্লিষ্ট আচরণ বা হরমোনের প্রভাবিত আচরণ এই শাখায় ব্যাখ্যা করা হয়ে থাকে। প্রথমত উদ্যোগকে নিউরো ইথোলজি এবং শেষোক্তটিকে বলা হয় ইথো এন্ডোক্রাইনোলজি নামক দুইটি পৃথকভাবে বিবেচনা করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইথোফিজিওলজির কথা যদি আমরা আলোচনা করতে যাই তাহলে এখানে কিন্তু দুইটি শাখা চলে আসে। তার একটি হলো নিউরো ইথোলজি, আরেকটি হলো তোমার ইথো এন্ডোক্রাইনোলজি। এটা কেন দুইটি শাখায় বিবেচনা করা যায়? এই যে নিউরোইথোলজি, অর্থাৎ আমি আগে বলেছি স্নায়ুতন্ত্রের মাধ্যমেও কিন্তু প্রাণী কি করে, প্রধানত পরিবেশের উদ্দীপকের প্রতি সাড়া প্রদর্শন করে, অনুভূতি প্রবণতায় সাড়া দেয়। তাহলে এই শাখাটি হচ্ছে সেই শাখা যে শাখায় প্রাণীর নিউরোলজি অর্থাৎ নিউরন সম্পর্কিত যেই আচরণ পরিবর্তন হয়, আচরণের ভেরিয়েশন দেখা যায়, এই সম্পর্কিত আলোচনা হয় নিউরো ইথোলজিতে। অর্থাৎ স্নায়ুতন্ত্রের মাধ্যমে যে উদ্দীপকের প্রতি সাড়া প্রদর্শন করা হয় সেটি হচ্ছে নিউরো ইথোলজির অন্তর্ভুক্ত। আর ইথো এন্ডোক্রাইনোলজি কোনটি? এন্ডোক্রাইন সিস্টেম আমরা জানি, এন্ডোক্রাইন সিস্টেম দ্যাট ইজ এন্ডোক্রাইন গ্ল্যান্ড সিস্টেম। এন্ডোক্রাইন গ্ল্যান্ড সিস্টেম মানে অনালী গ্রন্থি তন্ত্র, যেখান থেকে যে তন্ত্র থেকে কি হয়, হরমোন নিঃসৃত হয়। এখান থেকে কি হয়, এই হরমোনের মাধ্যমে বিভিন্ন প্রকার হরমোনের প্রভাবে প্রাণীর যে উদ্দীপকের প্রতি সাড়া প্রদান সেটি নিয়ে এখানে বিশদ আলোচনা করা হয়। আমার মনে হয় আমি বিষয়গুলো ক্লিয়ার হতে পেরেছি। যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় আমাকে লিখে জানাবে, আমি অবশ্যই আবার ক্লিয়ার করে দেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসি আমরা ইথোজেনেটিক্স। আমরা বুঝতেই পারছি জেনেটিক্স বংশগতিবিদ্যা, আমরা প্রাণী বিজ্ঞানের যারা, আমরা বংশগতি জেনেটিক্স শব্দের অর্থ বুঝতেই আমরা শুনলেই আমরা বলবো যে এখানে জেনেটিক্স সম্পর্কে, বংশগতিবিদ্যা সম্পর্কে ব্যাপক আলোচনা করা হয়ে থাকে। সুতরাং ইথোজেনেটিক্স মানে কি? হ্যাঁ, আচরণের জেনেটিক ভিত্তি নিয়ে এই শাখায় পর্যালোচনা করা হয়ে থাকে। জেনেটিক উপাদানের সাথে আচরণের প্রভাব সম্পর্কিত ব্যাখ্যা এখানে স্থান পায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে মনে রাখতে হবে জেনেটিক্যাল আলোচনা করা হয়ে থাকে। আমি এগুলো একটু মুছে দিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পিতামাতার জিন সন্তান সন্ততিতে প্রবাহিত হয়, এটাই তো জেনেটিক্স। হ্যাঁ, এখন আমার বাবা জোরে কথা বলতেন, তাই আমি কিন্তু আস্তে কথা বলতে পারি না, বিকজ আমার বাবার জিন আমার দেহে প্রবাহিত হয়েছে। সুতরাং এটি আমার একটি জেনেটিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। সুতরাং এই যে জেনেটিক্স, এই যে জেনেটিক্যাল যে বিষয়, জেনেটিক্যাল কারণে, একটা জিনগত কারণে আমি যে পরিবেশের উদ্দীপকের প্রতি সাড়া প্রদান করি, এটাই হচ্ছে ইথোজেনেটিক্স। যেমন আমি এখন ক্লাসে দাঁড়িয়েছি, অনেক স্যারে আছে, আমাদের শ্রদ্ধাভাজন স্যারেরা দেখবেন যে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে যাচ্ছে, ঠান্ডা মাথায়, আস্তে ধীরে, কিন্তু আমি সেটি পারি না। কারণ আমার জেনেটিক্যাল একটি ক্যারেক্টারিস্টিক্স, আমার দেহের ভিতরে আমার পিতার জিন আছে, আমার বাবা জোরে কথা বলতেন, আমিও জোরে কথা বলি। এটি কিন্তু আমার জেনেটিক্যাল কারণে। এই যে ক্লাস এখানে উদ্দীপক, ক্লাস এখানে প্রভাবক, এই ক্লাসের উদ্দীপকের প্রতি আমি সাড়া দিচ্ছি কিসের মাধ্যমে? জেনেটিক্যাল ক্রিয়ার মাধ্যমে। সুতরাং এটা হচ্ছে এই ধরনের আলোচনাই করা হয় ইথোজেনেটিক্সের অন্তর্ভুক্ত অধ্যায়। এর পাশে হিউম্যান ইথোলজি, মানব আচরণবিদ্যা। আচরণ বিষয়ক আলোচনার এটি একটি সাম্প্রতিক ক্ষেত্র। মানুষের আচরণ নিয়ে পর্যালোচনা করা, মনুষ্য আচরণের জাতিজনিক ও জেনেটিক দিকের নিয়ন্ত্রণ ও প্রভাব নিয়ে এখানে ব্যাখ্যা করা হয়ে থাকে। এখানে মানুষের বিভিন্ন আচরণ সম্পর্কে আলোচনা, পর্যালোচনা, গবেষণা করা হয়। কিসে? সেটি হচ্ছে হিউম্যান ইথোলজিতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা স্কোপ অফ ইথোলজি নিয়ে আলোচনা করলাম। উল্লেখিত দিক ছাড়াও আচরণের আরো দুইটি দিক ক্ষেত্রের প্রসঙ্গ উল্লেখ করা যায়। একটি হলো
ফাইলোজেনি অফ বিহেভিয়ার এবং অপরটি হলো অন্টোজেনি অফ বিহেভিয়ার। প্রথম ক্ষেত্রে আচরণিক বৈশিষ্ট্যাবলীর বিবর্তনিক উৎপত্তি ও বিকাশ নিয়ে আলোচনা করা হয়, আর শেষোক্ত আলোচনায় অর্থাৎ বিহেভিয়ারের ক্ষেত্রে অন্টোজেনিকের ক্ষেত্রে বলা হয় জীবে আচরণের উন্নয়ন ও অবস্থা নিয়ে পর্যালোচনা করা। এর অন্তর্ভুক্ত বিহেভিয়ারাল এমব্রায়োলজি একটি উপবিভাগ, যেখানে পিতামাতার আচরণ ধারার বিকাশ নিয়ে আলোচনা করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আছে ইথোলজির ইতিহাস। আমরা জানি সেই 3 বার্গের কথা, সেই থেকে শুরু করে অদ্যাবধি বিভিন্ন বিজ্ঞানী এটি আলোচনা করেছেন। তবে সর্বপ্রথম মনে রাখতে হবে গ্রিক দার্শনিক স্যার অ্যারিস্টটল কিন্তু এই মানব আচরণ তথা সমগ্র পৃথিবীর সমগ্র প্রাণীর আচরণ সম্পর্কে, জীবের আচরণ সম্পর্কে প্রথম তিনি মতবাদ পেশ করেন। ইথোলজির ইতিহাস প্রাগৈতিহাসিক মানুষের ন্যায় বেশ পুরাতন, কারণ ওই সময়ে মানুষ শিকার নির্ভর জীবনযাপন করত বলে শিকারের তাগিদে বিভিন্ন প্রাণীর আচরণ সম্পর্কে তাদের অনেক জানতে হতো। এই জানাজানিটা ছিল পর্যবেক্ষণের মধ্যেই অনেকটা সীমাবদ্ধ। সেই সময়কার খননকৃত গুহা প্রাচীরের আঁকা চিত্রকর্ম দেখে তৎকালীন মানুষের জ্ঞান বুদ্ধি সম্পর্কে অনেক কিছু আঁচ করা যেত। যা হোক, 19বিংশ শতাব্দী পর্যন্ত ইথোলজির ভিত ছিল একেবারেই নড়বড়ে। ইতিহাস ঘাটলে দেখা যায় 19বিংশ শতাব্দী পর্যন্ত বিজ্ঞানীদের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ ছিল অ্যারিস্টটলের প্রস্তাবিত স্কেলা নেচারি প্রত্যয়, অর্থাৎ দ্য কনসেপ্ট অফ স্কেলা নেচার। এই নেচারির অন্তর্ভুক্ত কি ছিল? এই প্রত্যয়ের মূল কথা ছিল সকল জীব এক আদর্শ পিরামিড ধাঁচে বিন্যাসিত, যার নিম্ন স্তরে রয়েছে সরলতম জীবকুল, আর উপরের স্তরে ধীরে ধীরে যায় আর জটিল আকার ধারণ করে। অর্থাৎ আমরা যদি ওই এককোষী জীবের কথা বলি, সেটি একটা নিম্ন স্তরের জীব। সেখান থেকে ধীরে ধীরে কি হয়েছে, যত উন্নত প্রাণীতে উন্নত জীবে পরিণত হয়েছে, ততই কিন্তু তার দেহের আকৃতি, গঠন, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জটিলতা দেখা দিয়েছে। অর্থাৎ জটিল না হলে তো উন্নত বৈশিষ্ট্য কখনোই সম্ভব নয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিজ্ঞানীদের মধ্যে জা ব্যাপটিস্ট লেমার্ক সর্বপ্রথম জৈব বিবর্তন সম্পর্কে এক বিস্ময়কর মতবাদের অবতারণা করেন। তার মতবাদে 2টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রকাশ পায়। প্রথম সিদ্ধান্তটি ছিল প্রাণীদের অঙ্গ এবং আচরণ ব্যবহারের ধরন বা পদ্ধতি অনুযায়ী পরিবর্তিত হতে পারে। উনি বলেছিলেন যে দেহের একটি অঙ্গ ব্যবহারের মাধ্যমে তার নানাবিধ পরিবর্তন হয়, কিন্তু একটি সক্রিয় অঙ্গ যদি নিষ্ক্রিয় করে রাখা হয়, অর্থাৎ কাজ না করা হয়, ব্যবহার না করা হয়, তাহলে দীর্ঘদিন সেটা যদি কাজ না করে বদ্ধ অবস্থায় থাকে, তাহলে সেই অঙ্গটি ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যায় এবং কোনো না কোনো প্রজাতিতে ধীরে ধীরে এটা বিলুপ্ত হয়ে যায়। আবার বলছেন যে নিষ্ক্রিয় অঙ্গ ব্যবহারের ফলে সক্রিয় অঙ্গে পরিণত হয় এবং তার পরিবর্তনও ঘটে। এটি কিন্তু জা ব্যাপটিস্ট লেমার্কের একটি বিশাল মতবাদ, যা পৃথিবীর আলোড়ন সৃষ্টিকারী। পরবর্তীতে এর অবশ্য আলোচনা সমালোচনা অনেক হয়েছে। পরবর্তীতে চার্লস রবার্ট ডারউইন যখন গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে গমন করেন, সেখানে তিনি লেমার্কের মতবাদের সপক্ষে অনেক নমুনা খুঁজে পান এবং দারুণভাবে প্রভাবিত হন। এর পাশে প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে বিবর্তন এবং ইথোলজির অগ্রযাত্রা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি আমরা দেখি ইথোলজিকে বায়োলজির একটি আলোচ্য বিষয় হিসেবে গণ্য করার কারণে ইথোলজিস্টগণ প্রাণী আচরণের বিবর্তনিক দিকের প্রতি বিশেষভাবে মনোনিবেশ করেছেন এবং প্রাকৃতিক নির্বাচন মতবাদের আলোকে আচরণকে অনুধাবন করার চেষ্টা চালিয়েছেন। এই দৃষ্টিকোণ থেকে চার্লস রবার্ট ডারউইন ছিলেন প্রথম আধুনিক ইথোলজিস্ট। তার দ্য এক্সপ্রেশন অফ ইমোশনস ইন ম্যান অ্যান্ড অ্যানিম্যালস একটি গ্রন্থ ছিল। এই এক্সপ্রেশন অফ ইমোশনস ইন ম্যান অ্যান্ড অ্যানিম্যালস নামক গ্রন্থটি অনেক ইথোলজিস্টকে প্রভাবিত করেছে। জর্জ জোহান রোমানিসের উৎসাহে আচরণের প্রতি আসক্তিকে তিনি ক্রমাগত লালন পালন করতে পেরেছিলেন। প্রাথমিক পর্যায়ের বেশ কয়েকজন ইথোলজিস্ট যেমন অস্কার হেইনরোথ এবং জুলিয়ান হাক্সলে আচরণের উপর মনোযোগ দিতে যে নির্ধারিত পরিস্থিতিতে একটি প্রজাতির সদস্যদের উপর পরীক্ষা নিরীক্ষা চালান। নতুন কোনো প্রজাতির আচরণ পর্যালোচনায় তাদের শুরুটা ছিল ইথোগ্রাম,
তৈরি করা। প্রিয় বন্ধুরা, জার্মান প্রাণীবিজ্ঞানী অস্কার হেনরথ তার গবেষণাকর্ম প্রকাশিত হওয়ার পর থেকেই মূলত প্রাণী আচরণ চর্চায় মৌলিক দিক পরিবর্তন করতে থাকে। জলচর প্রাণী পাখিদের উপর জীবনভর গবেষণা চালিয়ে তিনি ইথোলজি অফ অ্যানাটিডি নামক অমূল্য এক গ্রন্থ প্রণয়ন করেন। যুগান্তকারী এই গবেষণার প্রতি তার সহকর্মী ও শিষ্যদের অনেকেই আকৃষ্ট হন। এদের মধ্যে তার একান্ত অনুরক্ত শিষ্য ছিলেন ভিয়েনার কনরাড লরেন্স। হল্যান্ডের প্রাণীবিজ্ঞানী নিকো টিনবার্জেন, এই যে সেই টিনবার্জেন বিখ্যাত আচরণবিদ, এবং জার্মানির কার্ল ভন ফ্রিশ অন্যতম ছিলেন। এই বিশেষ করে টিনবার্জেন এবং লরেন্স এনারা পৃথিবীতে অনেক খ্যাতি অর্জন করেছেন আচরণবিদ হিসেবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছুকাল পূর্বে লরেন্স ও টিনবার্জেনের প্রচেষ্টায় ইউরোপে ইথোলজির নবদিগন্ত উন্মোচিত হয়। যুদ্ধের পরে নিকো টিনবার্জেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফিরে আসেন এবং উইলিয়াম থর্পি, রবার্ট হাইন্ড ও প্যাট্রিক বেটসনের সহায়তায় যুক্তরাজ্যে ইথোলজির চর্চার ভিত মজবুত করে গড়ে তোলেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর এই কাজ করার জন্য, ইথোলজির বিকাশ সাধনে কাজ করার জন্য 1973 সালে ফিজিওলজি এবং মেডিসিনে মিস্টার লরেন্স, টিনবার্জেন ও ফ্রিশকে যৌথভাবে নোবেল পুরস্কার প্রদান করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ এখানেই শেষ করব। আগামী দিন আমরা শুরু করব যে এই ফ্রিশ কিভাবে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন, এবং তার একটি পরীক্ষা আছে মৌমাছির বৃত্তাকার নৃত্যের উপর। নিকো টিনবার্জেন কিভাবে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন এই নিয়ে আলোচনা করব আগামী দিন। তাহলে প্রথম অধ্যায়ের প্রথম অংশ আজকে আমরা শেষ করলাম। আগামী দিন আমরা এই প্রথম অধ্যায়ের ইথোলজির প্রথম অধ্যায়ের দ্বিতীয় অংশ হিসাবে আমরা আলোচনা করব কয়েকজন ইথোলজিস্টের পরীক্ষা এবং বিভিন্ন তথ্য পাঠ্য যেভাবে রেখে গেছেন সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন থেকে চেষ্টা করব নিয়মিত প্রতি সপ্তাহে তোমাদের একটি করে এই ডেভেলপমেন্টাল বায়োলজির আরেকটি পার্ট, যেটা এটার সাথে আছে ইথোলজি, এই ইথোলজি সাবজেক্টটি নেওয়ার জন্য, এবং আমরা দ্রুত সিলেবাসটি এভাবেই শেষ করব। প্রিয় শিক্ষার্থী, আমি বলবো যে তোমরা যে যেখানে আছো না কেন, এখন এই প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে শিক্ষাকে মজবুত করতে হবে। আমাদের ভবিষ্যৎ জীবনকে গড়ে তোলার প্রত্যয়ে এই অনলাইন ক্লাসকে তথা ভার্চুয়াল ক্লাসকে আঁকড়ে ধরতে হবে। সেই সাথে আমি আমাদের কলেজের অর্থাৎ গভর্নমেন্ট কেসি কলেজের অধ্যক্ষ সহ প্রশাসনের যারা আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের অনলাইন ক্লাসের আয়োজন করার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরিবারের সবাইকে নিয়ে করোনামুক্ত থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ।